সকাল ৯টা ১৩ মিনিট। ইরানের চাবাহার নৌঘাটির রাডার কন্ট্রোল রুমে তখন সবাই খুবই সতর্ক অবস্থায় কাজ করছিলেন। রাডার অপারেটর এবং দায়িত্বে থাকা কর্মকর্তারা এক মুহূর্তের জন্য মনোযোগ সরাচ্ছিলেন না। গত ২ দিন ধরেই তারা এই এলাকার আকাশ ও আশেপাশের পরিস্থিতির উপর কঠোর নজর রাখছিলেন। যেসব রাডার তারা সচরাচর ব্যবহার করে না, সেই সকল উন্নত প্রযুক্তির রাডার অন রাখা হয়েছিল। এর কারণ ছিল একটি গুরুত্বপূর্ণ ঘটনা। মাত্র ২ দিন আগে এই এলাকার কাছ থেকে তারা পরপর ২টি উন্নত মানের নজরদারি ড্রোন মাটিতে নামিয়ে এনেছিল। ড্রোন দুটি ছিল অত্যাধুনিক প্রযুক্তির। তাই ইরানের সামরিক কর্মকর্তাদের ধারণা ছিল যারা এই ড্রোন ব্যবহার করছিলেন তারা হয়তোবা আবার এই এলাকায় ফিরে আসতে পারে অথবা ড্রোনগুলোর খবর জানার চেষ্টা করতে পারে। সেই কারণেই পুরো এলাকায় নজরদারি আরও বাড়িয়ে দেওয়া হয়েছিল। সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে হঠাৎ করে রাডার স্ক্রিনে একটি ছোট এবং দ্রুতগতির সংকেত দেখা যায়। প্রথমে সবাই ভেবেছিলেন এটি হয়তো একই ধরনের কোনো ড্রোন, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই ঠিক একই দিক থেকে আরও একটি সংকেত দেখা যায়। তখন কর্মকর্তারা দুটি সংকেত খুব মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করতে শুরু করেন। তারা লক্ষ্য করেন সংকেত দুটি দক্ষিণ পশ্চিম দিক থেকে আসছে। আরও একটি বিষয় খেয়াল করেন, সংকেতগুলো ঠিক সেই দিকেই যাচ্ছিল যেখানে ২ দিন আগে ড্রোন দুটি নামানো হয়েছিল। এতে কর্মকর্তাদের সন্দেহ আরও বেড়ে যায়। তারা রাডার স্ক্রিনে বিন্দু দুটির গতি দেখে বুঝতে পারছিলেন হয়তো এগুলো কোনো যুদ্ধবিমান হতে পারে। রাডার কন্ট্রোল রুম থেকে সঙ্গে সঙ্গে সতর্কতা জারি করা হয়। ঘাটির আশেপাশে এবং কয়েক কিলোমিটার এলাকার মধ্যে থাকা ইউনিটগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়, যাতে কোনো বিদেশি যুদ্ধবিমান ইরানের আকাশসীমায় প্রবেশ করতে না পারে। কিন্তু ঠিক তখনই একটি অদ্ভুত ঘটনা ঘটে। রাডার স্ক্রিনে দেখা দুটি সংকেত হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায়। কয়েক সেকেন্ড আগেও যেগুলো পরিষ্কার দেখা যাচ্ছিল সেগুলো আর দেখা যাচ্ছে না। রাডার কন্ট্রোল রুমে থাকা কর্মকর্তারা বিষয়টি দেখে অবাক হয়ে যান। সাধারণ পরিস্থিতিতে এভাবে কোনো সংকেত হঠাৎ সম্পূর্ণ অদৃশ্য হয়ে যাওয়া মোটেই স্বাভাবিক ঘটনা নয়। তাই তারা সন্দেহ করেন হয়তো রাডার সিস্টেমে কোনো প্রযুক্তিগত ত্রুটি বা গ্লিচ হয়েছে। হয়তো রাডার ঠিকভাবে সংকেত ধরতে পারছে না, কারণ এই বড় রাডারগুলো দীর্ঘদিন বন্ধ অবস্থায় ছিল। পরিস্থিতি নিশ্চিত হওয়ার জন্য তারা পুরো রাডার সিস্টেম রিস্টার্ট করার সিদ্ধান্ত নেন। কিন্তু এতে একটি বড় সমস্যা ছিল। পুরো সিস্টেম সম্পূর্ণভাবে চালু হতে সাধারণত ৮ থেকে ১০ মিনিট সময় লাগে। এত গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে এই সময়টুকু অপেক্ষা করা তাদের জন্য কঠিন ছিল। তবুও অন্য কোনো উপায় না থাকায় তারা সিস্টেম পুনরায় চালু করেন। এদিকে মূল রাডার বন্ধ থাকলেও তারা সম্পূর্ণ অন্ধ অবস্থায় ছিলেন না। নৌঘাটের এয়ার ডিফেন্স ইউনিটে নিজস্ব কিছু রাডার ছিল। এগুলো মূলত এয়ার ডিফেন্স সিস্টেমের সাথে থাকা ছোট ধরনের রাডার। এই রাডারগুলো মূল রাডারের মতো শক্তিশালী না হলেও আশেপাশে প্রায় ১০ থেকে ১৫ কিলোমিটার এলাকার মধ্যে উড়ন্ত বস্তুর তথ্য দিতে পারে। তাই কর্মকর্তারা সেই রাডারগুলো পর্যবেক্ষণ করতে থাকেন, কিন্তু সেখান থেকেও তেমন কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। স্ক্রিনে সন্দেহজনক কিছু দেখা যাচ্ছিল না। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, কারণ প্রধান রাডার তখনও চালু হওয়ার অপেক্ষায় ছিল। এই অবস্থায় দায়িত্বে থাকা ঊর্ধ্বতন রাডার কর্মকর্তা দ্রুত সিদ্ধান্ত নেন। তিনি একটি MiG-29 এবং একটি F-14 টমক্যাট যুদ্ধবিমান ঘটনাস্থলের দিকে পাঠানোর নির্দেশ দেন। তাদের কাজ ছিল এলাকাটি সরাসরি পর্যবেক্ষণ করা এবং যা দেখবে তার সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুমে জানানো। নির্দেশ পাওয়ার ১ মিনিটেরও কম সময়ের মধ্যে দুটি যুদ্ধবিমান ঘাঁটি থেকে উড়ে যায়। যুদ্ধবিমান দুটিতে ছিলেন ইরানের অভিজ্ঞ পাইলট কিয়ান দারবিশ এবং মেহরান জাফারি। রাডার কন্ট্রোল রুম তখনও মূল রাডার থেকে কোনো তথ্য পাচ্ছিল না, তাই তারা পুরোপুরি পাইলটের সঙ্গে যোগাযোগের উপর নির্ভর করছিলেন। পাইলট কিয়ান দারবিশ যুদ্ধবিমান থেকে পাওয়া সকল তথ্য সরাসরি রাডার কন্ট্রোল রুমে পাঠাচ্ছিলেন। MiG-29 যুদ্ধবিমানে উন্নত রাডার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই রাডার আকাশে উড়ন্ত অবস্থায় প্রায় ৪০ কিলোমিটার দূরের এলাকাও পর্যবেক্ষণ করতে পারে। শুরুতে পাইলটের রাডারেও বিশেষ কিছু দেখা যাচ্ছিল না। তখন তিনি নিজের বিমানের উচ্চতা পরিবর্তন করার সিদ্ধান্ত নেন। তিনি তার বিমানটিকে প্রায় ৫০০ ফুট নিচে নামিয়ে নেন। উচ্চতা কমানোর পর পরিস্থিতি বদলে যায়। এবার তার রাডারে দুটি সংকেত স্পষ্টভাবে ধরা পড়ে। তিনি দেখতে পান দুটি বস্তু তাদের দিকেই এগিয়ে আসছে। প্রথমে তিনি ভাবেন এগুলো হয়তো কোনো ড্রোন হতে পারে, কিন্তু কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর তিনি লক্ষ্য করেন বস্তুগুলোর গতি অনেক বেশি। সেই গতি দেখে তার ধারণা হয় এগুলো সাধারণ ড্রোন নয়, এগুলো যুদ্ধবিমানও হতে পারে। পরিস্থিতি দ্রুত পরিবর্তন হওয়ায় তিনি আর দেরি করেননি।
MiG-29 যুদ্ধবিমান ছোট সাইজের হলেও এটি একসাথে প্রায় 3 টনের কাছাকাছি পরিমাণ অস্ত্র এবং গাইডেড মিসাইল বহন করতে পারে। MiG-29 যুদ্ধবিমান থেকে 2টি গাইডেড মিসাইল ছোড়েন। অন্যদিকে F-14 টমক্যাট যুদ্ধবিমানও ওই এলাকায় উপস্থিত ছিল। যদিও এটি তুলনামূলকভাবে পুরনো যুদ্ধবিমান, তবুও এটি ভারী মিসাইল বহন করতে সক্ষম। তবে এর পাইলট নিজে থেকে কোনো মিসাইল ছোড়েননি। তিনি উচ্চ পর্যায়ের নির্দেশের অপেক্ষায় ছিলেন, কিন্তু তাকে কোনো নির্দেশ দেওয়া হয়নি। এর কিছুক্ষণ পর প্রধান রাডার সিস্টেম চালু হয়ে যায়। এরপর রাডার কন্ট্রোল রুম থেকে MiG-29 এবং F-14 দুটি যুদ্ধবিমানকে ঘাঁটিতে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়। পাইলটরাও সেই নির্দেশ মেনে ঘাঁটির দিকে ফিরে যান। ঘটনার কয়েক ঘন্টা পরে ইসরায়েলের কিছু গণমাধ্যমের দাবি করা হয় আন্তর্জাতিক সমুদ্র অঞ্চলের কাছাকাছি তাদের একটি যুদ্ধবিমান কোনো একটি ঘটনার মধ্যে পড়েছিল। তবে তারা এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি। অন্যদিকে ইরানের পক্ষ থেকে জানানো হয় তাদের আকাশসীমায় যদি কোনো শত্রুপক্ষের উড়োজাহাজ প্রবেশ করে তাহলে তারা কোনো ধরনের ছাড় দেবে না। সব মিলিয়ে ঘটনাটি নিয়ে দুই পক্ষের বক্তব্য আলাদা হলেও পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠার আগেই সবকিছুই পুরোপুরি স্বাভাবিক হয়ে যায়।